বাবা বলেই দিলেন আমি নাকি জেদের জন্যই সংসার হারালাম। তারপর তাদেরও মানসম্মান নষ্ট করতে নাকি তাদের বাড়িতে এসেছি। বাবার কথা শুনে মনে হলো সত্যি মেয়েদের নিজের কোনো বাড়ি থাকে না। মায়ের দিকে তাকালাম। মাও বলল, তুই স্বামীর বাড়িতে ফিরে যা। তুই কি আমাদের কথাটা একবারও ভাববি না? তোর বাবা তোকে আর কতবার বিয়ে দেবে তুই বল? তাদের কথা শুনে বাধ্য হলাম স্বামীর বাড়িতে ফিরতে। স্বামীর বাড়িতে ফেরার পর শাশুড়ি তেলে বাগুনে চলে গিয়ে বলল, খুব তো বড় বড় কথা বলে চলে গেলি, সেই তো স্বামীর বাড়িতে ফিরতে হলো। শাশুড়ি মায়ের কথা শুনে আমার স্বামী আসলো আর বলল, খুব তো ঢং দেখিয়ে চলে গেলি, দেখলি তোর বাবা মা তোকে তাদের কাছে রাখতে চাইল না। ভেবে দেখেছিস তোকে তোর বাবা মা কত ঘৃণা করে? আমার চোখ দুটো পানি বেয়ে পড়তেছে। আমার স্বামী তো ঠিকই বলল, আমি বাবা মায়ের কাছেও অবহেলার পাত্র। খুব অভিমান হলো তাদের উপর। মনে মনে ঠিক করলাম মরে গেলেও আর কোনোদিন বাবার বাড়িতে যাব না। রাতে সবাই খাবার খাচ্ছে, আমাকে একবারের জন্য কেউ রাখেনি। এদিকে খিদে আমার প্রাণ যায় যায় অবস্থা। ওরা খেয়ে দিয়ে চলে গেল। আমি নির্লজ্জের মতো রান্নাঘরে গিয়ে খাবার বেড়ে নিয়ে খেলাম। তারপর আমার জন্য থাকার ব্যবস্থা হলো শাশুড়ি মায়ের ঘরের পাশের একটা ছোট্ট ঘরে। খুব সকালে ঘুম থেকে উঠে শুনতে পেলাম আমার সতীন আমার স্বামীকে ফিসফিস করে বলছে, কালকে তো খুব বড় বড় কথা বলে চলে গেল, ভেবেছিলাম ঝামেলাটা বোধ হয়ে চলে গেল, সে তো আবার চলে আসলো। আমার স্বামী বলল, আমিও তো ভেবেছিলাম সে আর আসবে না, দুদিন পরে গিয়ে সব ঝামেলা মিটে দিয়ে আসবো। আমার সতীন বলছে ওকে তাড়ানোর ব্যবস্থা না করলে আমি থাকবো না। তারপর সে মায়া কান্না শুরু করলো। আমার স্বামী ওকে জড়িয়ে ধরে বলছে, চিন্তা করো না, ওকে খুব তাড়াতাড়ি বিদেয় করে দেব। আমার স্বামীর মুখে কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ভেবেছিলাম আমি যতই কষ্ট হোক না এই বাড়িতে থাকবো, কিন্তু না, সেটা ওনারা কখনোই চান না। দুপুরে আমার স্বামী দুটো পাতিল আর একটা কড়াই আমার দিকে ছুড়ে দিয়ে বলল, আজ থেকে তুই আলাদা খাবি, আমি তোমাকে আলাদা করে বাজার করে দেব। ভেবেছিলাম আপদ বিদায় হলে, কিন্তু না, সে আর ফিরে আসলো না। আমি কিছুই বললাম না, শুধু অপলক তার দিকে তাকিয়ে থাকলাম। সংসারটা তচ্ছনচ্ছ হয়ে গেল। আমার আর কিছু থাকলোই না। বাড়িতে চেয়ারম্যান আসলো, লোকজন তো আছেই। আমি মাথা নিচু করে সবার মাঝে বসে আছি। আমার সতীন আর শাশুড়ি একসাথে দাঁড়িয়ে আছে। থেকে থেকে আমার শাশুড়ি আমার নামে একটা করে বদনাম দিচ্ছে। চেয়ারম্যান সাহেব, তিনি আমাকে খুব পরোক্ষভাবে দেখছেন। তিনি বলছেন, আচ্ছা মা, তোমার স্বামীর বিয়ে তুমি মেনে নিতে পেরোনি, সেটা ঠিক আছে। কোনো মেয়ে তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না, সেটা আমরা সবাই জানি, কিন্তু তুমি এই অনৈতিক কাজটা কেন করতে গেলে মা? আমি চেয়ারম্যান সাহেবের কথায় উত্তর না দিতেই আমার স্বামী তেড়ে এসে আমার গালে সজোরে থাপ্পড় দিয়ে বলল, এই কলঙ্কিনী আর কি বলবে? কোনো কিছু বলার আছে ওর? আমি তবু বললাম, আমি কোনো দোষ করিনি, আমি চরিত্রহীন নয়। শাশুড়ি বলেন, ও তার মানে আমি সব মিথ্যা গল্প সাজিয়েছি, তাই না? আমার স্বামী চেয়ারম্যান সাহেবকে বলল, ওকে আমি আর এই সংসারে রাখবো না। চেয়ারম্যান আমার দিকে তাকিয়ে বলল, মা, তোমার স্বামী তোমাকে রাখতে চায় না, তোমার কিছু বলার আছে? তখন আমি চেয়ারম্যানের সামনে স্বামীকে জড়িয়ে কান্না শুরু করলাম। আমার এমন সর্বনাশ করো না তুমি। আমি তোমার বাড়িতে চাকরানি হয়ে থাকবো, তবু তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। আমার স্বামী তারপরও চেয়ারম্যান সাহেবকে বলল, আমি একে সংসারে রাখবো না। চেয়ারম্যান সাহেব মাঝে দাঁড়িয়ে বললেন, যখন সে নিজেই তার বউকে রাখতে যাচ্ছে না, তাহলে এখানে করার কিছু নেই, কারণ হিতে বিপরীত হতে পারে। আমি এটাই চাই যে মেয়েকে তার প্রাপ্য বুঝিয়ে দিয়ে বিদায় করে দেওয়া হোক। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি পারলাম না আমার সংসার বাঁচাতে। চেয়ারম্যান সাহেব কাজী সাহেবের কাছে ফোন দিলেন। কাজী সাহেব প্রয়োজনীয় সব কিছু নিয়ে আসলেন। আমার বাবা মাকে ডাকতে চেয়েছিলেন, কিন্তু আমি তাদেরকে আসতে দিতে চাইনি। তার জন্য তারা আসেনি। হিংসুক জনতা আমার দিকে তাকিয়ে অনেকের চোখে পানি। তারা হয়তো চায়নি আমি বাড়ি ছেড়ে চলে যাই। কাজী সাহেব সব কাগজপত্র তৈরি করে নিচ্ছেন। আমার পাশে সেই ভাবি এসে বসলেন, যিনি সেদিন আমার পিঠে তেল লাগিয়ে দিয়েছিলেন। তার বসা দেখে আমার শাশুড়ি তার সাথে রেগে গিয়ে বললেন, এত কিসের ভাববো তোমার ওর সাথে? ভাবি বললেন, চাচি, মেয়েটা আজকেই চলে যাবে, আর কোনোদিন ওর সাথে দেখা পাবো কি না বলে ভাবি কেঁদে উঠলেন। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।